মাঝ সমুদ্রে আনন্দ করতে যাওয়া এক কাপল হঠাৎই পড়ে যায় এক সাইকোপ্যাথের হাতে। আর এই লোকটা এমন সাইকো যে জীবন্ত মানুষ শিকার করে হাঙরদের খেতে দিত। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো সে এসবের ভিডিও করে নিজের কাছে রেখে দিত ট্রফি হিসাবে। আর বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। শুধু এতটুকু কথা দিচ্ছি যে শেষটা দেখে তোমার গা শিউরে উঠবে। তাই চলো আর প্যাচাল না পারিয়ে সরাসরি ঢুকে পড়া যাক মূল গল্পে। গল্পের শুরু হয় গ্রেগ আর হেদার নামের এক কাপলকে দিয়ে। রোমাঞ্চের নেশায় তারা সি ওয়ার্ল্ডে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু লেট নাইট পার্টির হ্যাংওভারে সেই বোটটাই তারা মিস করে বসে। তবুও উত্তেজনার খোঁজে তারা থামে না। শেষমেশ পৌঁছে যায় এক লোকাল ঘাটে। সেখানে তাদের দেখা হয় মদে চুর এক আমেরিকান বুড়ো যার নাম মাইলো তার সাথে। সে সোজা জানিয়ে দেয় বোট ক্যাপ্টেন টাকার এখন ছুটিতে, আর ছুটিতে থাকলে সে কাউকেই পাত্তা দেয় না। মানে তোমাদের প্ল্যান এখানেই শেষ। কিন্তু ঠিক তখনই তার কুকুরটা হঠাৎ করেই জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। বুড়োটা হেসে বলে, দেখো, নাম নিলেই শয়তান হাজির। কিন্তু সামনে যাকে দেখা গেল তাকে দেখে গ্রেগ আর হেদারের সন্দেহ হলো না, কারণ তাকার দেখতে একদম হাসি খুশি আর বন্ধুসুলভ একজন মানুষ। আর এখানেই তারা ভুল করে বসে। এই স্বাভাবিক হাসির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ। হঠাৎই টাকার একটা অদ্ভুত প্রশ্ন করে, তোমরা এখানে এসেছ, এটা আর কেউ জানে? প্রশ্নটা শুনে হেদারের বুক যেন কেঁপে ওঠে, কিন্তু মুহূর্তেই টাকার একটা কমপ্লিমেন্ট দিয়ে পরিস্থিতি সামলে নেয়। সন্দেহ কেটে যায় আর বোট ছুটতে থাকে গভীর সমুদ্রের দিকে। কিছুক্ষণ পর টাকার নিজের জীবনের এক ভয়ঙ্কর গল্প শোনাতে শুরু করে। মাত্র 7 বছর বয়সে একটা গ্রেট হোয়াইট শার্ক তাকে আক্রমণ করেছিল। তার শরীরে এখনও সেই ক্ষতের দাগ রয়ে গেছে, আর সে নিজেকে বলে একটা জীবন্ত অলৌকিক ঘটনা। তার মতে এই ঘটনাই তাকে পৃথিবীর আসল রূপ চিনিয়েছে। এসব শুনে হেদার ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করতে থাকে। সে বুঝতে পারে আর যাই হোক, এই মানুষটা স্বাভাবিক নয়। এরপর মাঝ সমুদ্রে পৌঁছে পানিতে ফেলা হয় রক্তমাখা টোপ। আর ঠিক তখন থেকেই পরিবেশটা বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে উত্তেজনা পরিণত হয় অজানা আতঙ্কে। ওদেরকে শান্ত করতে টাকার বলে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিতে। তারপর হঠাৎ সে বেবি শার্ক গানটা গাইতে শুরু করে। অদ্ভুত এই পরিস্থিতিতে হেদারও একটু হেসে ফেলে। মনে হয় ভয়টা হয়তো কেটে গেছে, কিন্তু তারা বুঝতে পারে না আসল খেলাটা তখনও শুরুই হয়নি। এরপর টাকার ওদেরকে একটা শক্ত লোহার খাঁচায় ঢুকিয়ে ধীরে ধীরে নামিয়ে দেয় গভীর সমুদ্রে। মুহূর্তেই চারপাশ ঘিরে ধরে বড় বড় হাঙর। হেদারের উত্তেজনা 1 সেকেন্ডেই দুঃস্বপ্নে পরিণত হয়। গ্রেগ তাকে শান্ত থাকতে ইশারা করে, আর নিজেকে সামলে নিয়ে হেদার যেন এক অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। সে বুঝতে পারে এই দানবদের সামনে শান্ত থাকলে ওরাও শান্ত থাকে। এটা ভয়ঙ্কর অথচ সুন্দর একটা মুহূর্ত ছিল। এভাবেই তারা অভিজ্ঞতাটা শেষ করে হাসি মুখে আবার উপরে উঠে আসে। কিন্তু ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত কিছু। কোনো কথা না বলেই টাকার হঠাৎ গ্রেগের গলায় ছুরি চালিয়ে দেয়, আর তাকে ঠেলে ফেলে দেয় গভীর সমুদ্রে। চোখের সামনেই এই দৃশ্য দেখে হেদার চিৎকার করে ওঠে, কিন্তু চারপাশ শুধু পানি। তার সেই চিৎকার শোনার মতো কেউই নেই। এক মুহূর্তেই সে বুঝে যায় সে আটকে গেছে এক মানুষরূপী শয়তানের সাথে। এরপর দৃশ্য শিফট হয় আর আমাদের দেখা হয় জেফের সাথে। তার কাছে সমুদ্র মানেই স্বাধীনতা। বিশাল ঢেউয়ের ওপর সার্ফিং করাই তার একমাত্র নেশা। সে একদম কেয়ারফ্রি, নিজের মতো করে বাঁচে, আর ভয় নামের শব্দটা যেন তার অভিধানেই নেই। কিন্তু সে জানে না যে সমুদ্রকে সে এত ভালোবাসে, সেই সমুদ্রই খুব শীঘ্রই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠতে চলেছে। জেফিরের নিজের বলতে আছে শুধু একটা ভ্যান। একদিন সে পাশের একটা মলে যায়। সেখানেই তার দেখা হয় মোজেসের সাথে। সে খুঁজছিল একটা জাম্পার ক্যাবল,
কারণ তার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। জেফির প্রথমে তাকে পাত্তাই দেয় না, সরাসরি বলে, আমি অপরিচিত কাউকে হেল্প করি না। কিন্তু মোজেস হাল ছাড়ার পাত্র না। সে হেসে বলে, যদি দোকানদারকে বলে দেই তুমি আইসক্রিম চুরি করেছ, তখন কি হবে? কথাটা শুনেই থমকে যায় জেফির, কারণ সে সত্যি একটা আইসক্রিম চুরি করেছিল। তাই এই কথায় সে নিরুপায় হয়ে পড়ে। আর মোজেস এবার মজা করে বলে, দেখো সুন্দরী, আমি কোনো সিরিয়াল কিলার না যে তোমাকে তুলে নিয়ে যাব। কি অদ্ভুত বিদ্রূপ, তাই না? কিন্তু এই কথাটাই যে একটু পরে সত্যি হতে চলেছে তা কে জানত? শেষমেশ জেফির রাজি হয় তাকে সাহায্য করতে। রাস্তায় যেতে যেতে তাদের মধ্যে কথা বাড়ে, আর অজান্তেই তৈরি হয় অদ্ভুত এক কেমিস্ট্রি। জেফিরের ভ্যান দিয়েই মোজেসের গাড়িটা স্টার্ট নেয়, কিন্তু এখানেই শেষ না। দুজনেই ভ্যানের ভেতরে কিছুটা সময় কাটায়, একটা ঘনিষ্ঠ নির্ভর মুহূর্ত। এরপর জেফির তার একাকিত্বের জীবন মোজেসের সাথে শেয়ার করে। ভালো লাগা আরও গভীর হয়। কিন্তু জেফিরের মতো মেয়ের জন্য এটা কেবলই একটা হুকআপ ছিল, এর বেশি কিছুই না। মোজেস হয়তো আরও বেশি কিছু চেয়েছিল। সে তার জন্য খাবারও বানায়, কিন্তু ফিরে এসে দেখে জেফির ততক্ষণে হাওয়া হয়ে গেছে। এটা দেখে তো বেচারার মন ভেঙে যায়। এদিকে জেফির নিজের পরিচিত ঠিকানায় এসে পৌঁছায়। ঠিক তখনই মোজেসের মেসেজ আসে, আর সে রিপ্লাই দিতেই যাবে, আর ঠিক তখনই হঠাৎ করে কেউ তাকে পেছন থেকে ধরে ফেলে। সবকিছুই ঘটে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। দেখা যায় সে আর কেউ না, সেই সাইকোপ্যাথ টাকার। সে জেফিরকে অচেতন করে হাত মুখ বেঁধে নিজের গাড়িতে তোলে। তারপর তার সার্ফিং বোর্ডটা সমুদ্রে ফেলে দেয় আর ফোনটা ছেড়ে দেয় গাড়িতেই। এরপর দীর্ঘ ড্রাইভের শেষে সে ফিরে আসে নিজের বোটে। আর এই পুরো ঘটনার একমাত্র নীরব সাক্ষী হয়ে থাকে সেই কুকুরটা। জ্ঞান ফিরতেই জেফির বুঝতে পারে সে বন্দী, আর তার সামনে হেদার, মানে টাকার এখনও তাকে মারেনি। জেফির চিৎকার করে সাহায্য চাইতে থাকে গলা ফাটিয়ে, কিন্তু হেদার শান্ত গলায় বলে, কোনো লাভ নেই, কারণ আমি নিজেই চিৎকার করতে করতে এখন ক্লান্ত। তাই জেফির জিজ্ঞেস করে, তুমি এখানে এলে কিভাবে? হেদার থেমে গিয়ে বলে, আমার সাথে একটা ছেলে ছিল, কিন্তু তার সাথে যা হয়েছে সেটা তুমি শুনতেও চাইবে না। এই কথাতেই সব পরিষ্কার হয়ে যায়। ঠিক তখনই জেফিরের চোখ পড়ে দেয়ালে। সে দেখে আগের থেকেই সেখানে আরও অনেক মেয়ের নাম লেখা। জেফির বুঝে যায় তারাই প্রথম না, এখানে এর আগেও অনেকেই এসেছিল, আর কেউই হয়তো ফিরতে পারেনি। তাই জেফির ধীরে বলে, হয়তো আমাকেও কেউ খুঁজবে না। কিন্তু সত্যতেটা অন্যরকম। ঠিক তখনই মোজেস ছুটে আসে পুলিশ স্টেশনে। সে জানায় জেফির নিখোঁজ, কিন্তু পুলিশ তার কথা হেসে উড়িয়ে দেয়, বলে ও তো একটা ভবঘুরে মেয়ে, কয়দিন পর নিজেই ফিরে আসবে। কিন্তু মোজেসের মন এই কথা মানে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজেই তাকে খুঁজে বের করবে। এদিকে বোটের ভেতরে হেদার ভেঙে পড়ে আর মায়ের কথা মনে করে কাঁদতে থাকে। এতক্ষণে সে বুঝতে পারে তার মায়ের কথাটা শোনাই উচিত ছিল, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে জেফির হার মানার মেয়ে না। সে বাঁচার জন্য চেষ্টা চালিয়ে যায়। হাতকড়া খুলতে গিয়ে তার চোখে পড়ে একটা সুযোগ। হেদারের বিকিনি থেকে সে একটা সরু ধাদব খুলে লক খোলার চেষ্টা করে। ঠিক তখনই টাকা ঢুকে পড়ে। সে তাদের জন্য হালকা খাবার নিয়ে এসেছে। খাবারটা দিয়ে সে শুধু বলে, বেশি চালাক সাজার চেষ্টা করো না। আর এতটুকু বলেই সে বেরিয়ে যায়। জেফির আবার চেষ্টা শুরু করে, কিন্তু ধীরে ধীরে তার চোখ ঝাপসা হয়ে আসে, কারণ খাবারে মেশানো ছিল চেতনানাশক ওষুধ। এর ফলে মুহূর্তেই পাশে থাকা হেদার জ্ঞান হারিয়ে ফেলে। সেই ধাতব টুকরোটাও নিচে পড়ে যায়। আর ঠিক তখনই টাকার আবার ফিরে আসে। জেফিরের চালাকি ধরা পড়ে যায়। আর কিছু বুঝে ওঠার আগেই সে নিজেও অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে আসল খেলাটা শুরু হয়ে গেছে। সামনে ক্যামেরা সেট করা আর সব কিছুই রেকর্ড হচ্ছে। জেফির চিৎকার করে বলে, প্লিজ এসব বন্ধ করো, এসব পরে তুমি কি আনন্দ পাও? কিন্তু টাকারের কোনো ভাবান্তর নেই। সে একটা বাটন চেপে দেয় আর হেদার ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। নিচেই তার অপেক্ষায় ছিল বিশাল বিশাল হাঙর। হেদারের চিৎকারের শব্দে সমুদ্র কেঁপে ওঠে, আর টাকার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে হাসতে থাকে।
কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। হাঙরগুলো তার শরীর ছিন্ন ভিন্ন করে ফেলে। এই বীভৎস দৃশ্য দেখে টাকা শান্ত গলায় বলে, এটাই তো পৃথিবীর সেরা খেলা। তারপর ক্যামেরা ঘুরিয়ে জেফিরের দিকে তাকায়, বলে, চিন্তা করো না, এরপরেই তোমার পালা। এরপর সে আবার জেফিরকে বন্দি করে আর হেদারের চুল কেটে ট্রফির মতো করে সাজিয়ে রাখে। তারপর সে একটা নতুন টেপ বের করে, যার উপর লেখা জেফির, মানে পরবর্তী শিকার সে নিজেই। এদিকে মোজেস এখনও জেফিরকে খুঁজছে। সমুদ্র পাড়ে সে খুঁজে পায় জেফিরের ভাঙা সার্ফবোর্ড, কিন্তু সে বিশ্বাসই করতে পারে না এত চঞ্চল একটা মেয়ে কিভাবে ডুবে মারা যেতে পারে। এদিকে রাত নামতেই টাকার আবার খাবার নিয়ে ঢোকে, কিন্তু জেফির এবার থামে না। সে রেগে সব লাথি মেরে ফেলে দেয় আর চিৎকার করে বলে, তুই তো একটা জানোয়ার যে নিরীহ মানুষদের মেরে আনন্দ পাস, কারণ তোর মা তোকে কখনোই ভালোবাসেনি। এই কথায় টাকার থমকে যায় আর রাগে তার চোখ বদলে যায়, কিন্তু কিছুই না বলে সে চুপচাপ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জেফিরের চোখে পড়ে একটা বালতি। সে বালতির হাতলটা ভেঙে নেয় আর নিজের কাছে লুকিয়ে রাখে। ওদিকে সাইকোটা মানুষ হত্যার ভিডিও দেখতে দেখতে ডিনার করছে। এরপর সে হাতে নেয় একটা চেতনানাশক ইঞ্জেকশন আর সে ফিরে আসে জেফিরের কাছে। কিন্তু এবার খেলা ঘুরে যায়। টাকার কাছে আসতেই জেফির হঠাৎ সেই জোরালো হাতল দিয়ে তার ঘাড়ে আঘাত করে, আর এক সেকেন্ডও নষ্ট না করে সে তার কোমর থেকে চাবি নিয়ে নিজেকে মুক্ত করে নেয়। সে দৌড়ায় বাঁচার জন্য শেষ চেষ্টা, কিন্তু টাকার এত সহজে ছাড়ার নয়। সে পিছু নেয় আর ধাওয়ার মাঝেই জেফিরের পায়ে ঢুকিয়ে দেয় সেই ইঞ্জেকশন। কোনো মতে ওপরে উঠে রেডিওতে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো সাড়া নেই। ঠিক তখনই দূরে একটা বোট দেখতে পায়। সে চিৎকার করে হাত নাড়ে, কিন্তু ওটা একটা পার্টি বোট। গান বাজনায় তাদের আনন্দের মাঝে জেফিরের চিৎকার ডুবে যায়। এর মধ্যেই টাকার আবার পৌঁছে যায়। জেফির আত্মরক্ষায় আশেপাশে যা পায় তার ক্যামেরাটা তুলে পানিতে ফেলে দেয়। তারপর সে নিজেও ঝাঁপ দেয় এই সমুদ্রে, কিন্তু ইঞ্জেকশনের প্রভাবে তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। এবার সে ডুবতে শুরু করে, আর ঠিক তখনই টাকার একটা হুক দিয়ে তাকে টেনে তোলে। ফল আবারও বন্দী। তবে এবার টাকার তাকে মারে না, কারণ তার কাছে ক্যামেরা নেই, আর খেলার রেকর্ড ছাড়া সে কিছুই করে না। তাই সে এবার তার প্ল্যান বদলায়। জেফিরকে ডাবল সিকিউর করে রেখে সে বেরিয়ে যায় নতুন ক্যামেরা আনতে। এদিকে পুলিশও এখন নড়ে চড়ে বসেছে। মোজেস এই বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে বিচের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, আর সেখানেই ধরা পড়ে এক ভয়ঙ্কর সত্য। জেফিরের ভ্যানের পাশেই একটা ট্রাক, আর সেই ট্রাকেই টাকারের শার্ক এক্সপিরিয়েন্সের লোগো। এটাই ছিল ক্লু। মোজেস এবার সেই লোগো ট্র্যাক করে শেষমেশ পৌঁছে যায় সেই ভয়ঙ্কর ঠিকানায়। এদিকে টাকার চলে যায় মার্কেটে নতুন ক্যামেরা কিনতে, কারণ তার কাছে রেকর্ডিং ছাড়া খেলার কোনো মানেই নেই। আর এই সুযোগেই মোজেস পৌঁছে যায় সেই বোটে। ভেতরে ঢুকতেই সে শুনতে পায় জেফিরের আর্তনাদ। সে দৌড়ে গিয়ে তাকে খুঁজে পায়, আর তার এই অবস্থা দেখে সে থমকে যায়। মোজেসকে দেখে জেফির একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বলে, দ্রুত এমন কিছু খুঁজে বের করো যেটা দিয়ে এই হ্যান্ডকাফ খোলা যাবে। তাই মোজেস দ্রুত ওপরে উঠে পুলিশকে কল করতে থাকে। কিন্তু ঠিক তখনই টাকার ফিরে আসে নতুন ক্যামেরা হাতে। মোজেসকে দেখেই সে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে সে তার ফোনটা ভেঙে ফেলে, তারপর শুরু হয় নির্মম মারপিট। মোজেস মার খেয়ে পড়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। সে পাশের একটা ব্যাগ তুলে টাকারের মাথায় আঘাত করে। এক মুহূর্তের জন্য মনে হয় এবার টাকার শেষ আর তারা মুক্ত হতে চলেছে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে আঘাত করে মাইলো। সে তখনও জানত না টাকার আসলে কে, কিন্তু জেফিরের চিৎকার শুনে সে সব বুঝে যায়। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। টাকার ঘুরে দাঁড়ায় আর নৃশংসভাবে শেষ করে দেয় মাইলোকে। এবার সে বুঝে যায় তাই এখানে থাকা নিরাপদ না। তাই বোট ঘুরিয়ে সে চলে যায় এক নির্জন দ্বীপে। ভেতরে মোজেস আর জেফির আবার বন্দী। কিছুক্ষণ পর টাকার তাদের টেনে নিয়ে আসে উপরে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে
আজই হবে ফাইনাল খেলা, আর প্রথম শিকার হবে মোজেস। হেদারের মতো করে তাকেও ঝুলিয়ে দেওয়া হয় পানির ওপর, আর মাইলোর রক্তাক্ত লাশ ফেলে দেওয়া হয় সমুদ্রে। এরপর ক্যামেরা অন হয় আর ফাইনাল খেলা শুরু হতে যায়। জেফির ওপর থেকে চিৎকার করে মোজেসকে বলে, শান্ত থাকো আর নড়াচড়া করো না। অদ্ভুতভাবে এই কৌশলটা কাজ করে যায়। হাঙরগুলো কাছে আসে কিন্তু আক্রমণ করে না। এটা দেখে সাইকোটা বিরক্ত হয়ে যায়। সে আবার মোজেসকে তুলে আনে আর এবার ছুরি দিয়ে আঘাত করে, ফলে তার রক্ত ঝরতে থাকে। এবার আর বাঁচার উপায় নেই, মৃত্যু প্রায় নিশ্চিত। ঠিক তখনই টাকারের চোখ পড়ে আকাশে। একটা পুলিশ হেলিকপ্টার সম্ভবত জেফিরের খোঁজে এসেছে। এটা দেখে টাকার ঘাবলে যায়। সে দ্রুত দুজনকে আবার নিচে বন্দি করে দেয়। তারা বাঁচার জন্য কিছুটা সময় পায়, কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ যে বাঁচার চেয়ে তাদের কাছে মৃত্যুই যেন সহজ মনে হতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণে মোজেস অজ্ঞান হয়ে পড়ে। জেফির মরিয়া হয়ে হ্যান্ডকাফ খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। তখন সে নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে নিজের বৃদ্ধাঙ্গুল নিজেই ভেঙে ফেলে, তবুও কাজ হয় না। শেষমেশ নিজের দাঁতে কামড়ে সে আঙুলটাই আলাদা করে ফেলে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু এখন সে মুক্ত। এর মধ্যেই টাকার নিচে আসে ইনজেকশন নিয়ে, কিন্তু এবার শিকার আর আগের মতো নেই। জেফির তাকে ফাঁদে ফেলে ঘরের ভেতরেই লক করে দেয়। সে দৌড়ে উপরে ওঠে আর বোটটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু টাকার একটা সিক্রেট দরজা দিয়ে বেরিয়ে আসে আর গোটা ইঞ্জিন সিস্টেমটা অফ করে দেয়। এখন পালানোর আর পথ নেই, শুধু একটাই উপায়, লড়াই করা। দুজনের মধ্যে শুরু হয়ে যায় মরণপণ সংঘর্ষ। সুযোগ বুঝে জেফির ঝাঁপ দেয় পানিতে। দূরে একটা আলোকিত দ্বীপ, ওটাই শেষ আশা। সে সাঁতরাতে থাকে জীবন বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছেও যায়, কিন্তু টাকার স্পিড বোটে করে খুব দ্রুতই তার কাছে পৌঁছে যায়। আর কিছু বুঝে ওঠার আগেই সে তাকে বেহুঁশ করে নিয়ে চলে আসে। নতুন ক্যামেরায় শুরু হয় নতুন খেলা। ঠিক তখনই পানির নিচ থেকে ভেসে ওঠে এক বিশাল দানবীয় হাঙর। তার শরীরে ছোট বড় অসংখ্য ক্ষতের দাগ, আর দুই পেশিতে লম্বা ধারালো তীক্ষ্ণ দাঁত। এটা দেখে টাকার নিজেও থমকে যায়। সে চিনতে পারে এটাই সেই হাঙর যে ছোটবেলায় তাকে আক্রমণ করেছিল। তাই আর এক মুহূর্তও দেরি না করে সে জেফিরকে পুরো পানিতে নামিয়ে দেয়। তার জন্য মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু জেফির নিজেকে শান্ত রাখে। হাঙরটা তার চারপাশেই ঘুরতে থাকে, এরপর হঠাৎ আক্রমণ করতে ছুটে আসে। কিন্তু সে কোনো মতে বাঁচে আর উপরে উঠতে চেষ্টা করে। টাকার আবার তাকে ভয় দেখিয়ে পানিতে ফেলে দেয়। এই সুযোগে জেফির পানির নিচ দিয়ে ঘুরে চুপচাপ উঠে আসে বোটে। টাকার ভাবে হয়তো এতক্ষণে পানির নিচে তার খেলা শেষ হয়ে গেছে, কিন্তু পেছন থেকে জেফির ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে স্পেয়ার গান। এক ঝটকায় সে আঘাত করে টাকারকে, আর সে সোজা সোজা পানিতে পড়ে যায়। এবার শিকারী নিজেই শিকারে পরিণত হয়। নিজের তৈরি খেলাতেই নৃশংসভাবে শেষ হয়ে যায় টাকার। সব কিছু শেষ। জেফির উপরে উঠে একটা হ্যান্ড ফ্লেয়ার জ্বালায় সাহায্যের আশায়। দূরে একটা বোট হর্ন বাজিয়ে জানায় তারা আসছে। জেফির দৌড়ে যায় মোজেসের কাছে। সে মোজেসের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া নেই। এক মুহূর্তের জন্য সে ভেবে নেয় মোজেস হয়তো মারা গেছে, কিন্তু ঠিক তখনই ধীরে ধীরে নড়ে ওঠে মোজেস। তার জ্ঞান ফিরে আসে আর জেফিরের চোখে পানি। কিন্তু এবার সেটা স্বস্তির। এই ভয়ঙ্কর সমুদ্রের খেলা থেকে বেঁচে যায় দুজনে। আর এখানেই শেষ হয়ে যায় এই সমুদ্রের ভয়ঙ্কর খেলাটি। যদি ভিডিওটা তোমাকে একটু আনন্দ দিয়ে থাকে তাহলে একটা লাইক দাও, আর এমনই ডার্ক থ্রিলার মুভি গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। দেখা হচ্ছে আগামী গল্পে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।